অদূরে মানুষের কোলাহল, হাসি ঠাট্টা, মৃদুমন্দ গানের শব্দ সব মিলিয়ে উৎসবের এক প্রগাঢ় আবহে মুড়ে ছিল সেন্টার। সেই সব থমকে বসল ইয়াসিরের ছুটে আসা প্রশ্নে। এখন নিশ্চুপ চারিপাশ, পিনপতনের শব্দও যেন নেই। বিয়ে করা বউকে বলছে আপনি কে, এ কেমন প্রহসন? তুষির বুকের কম্পন সুনামির মতো তীব্র। কাছে এসে কান পাতেই শুনতে পারবে যে কেউ। দুহাতে শক্ত করে শাড়ির পাড় খামচে রাখল মেয়েটা। পিঠের হাড়ে একটা সূক্ষ্ম ঘামের ধারা কলকল করে নামছে। ইচ্ছে করছে এক ছুটে পালিয়ে যেতে, কিন্তু মাঝারের তখনকার বলা কথা, এসব মনে পড়লেই তো গলিয়ে যাচ্ছে সব। যদি সত্যিই অমন হয়, দাদিকে কে দেখবে? ওই মানুষটা ছাড়া এই সাতকুলে তো তুষির কেউ নেই। বাবা মা কাউকে তুষি দেখেনি, দেখলেও মুখটা মনে নেই। তুষির কাছে দাদি বাবা, দাদি মা। দাদিকে ভালো রাখার লোভেই তো পা দিল এই ফাঁদে। কিন্তু কে বাঁচাবে ওকে এখন? গরিবদের বিপদ হলে কেউ আসে বাঁচাতে? এদিকে মাঝারের অবস্থা দুরূহ হয়ে পড়ল। ইয়াসিরের কথায় কপালের ঘাম বেড়েছে। হাত তুলে মুছলেন সেটুকু, হাসার চেষ্টা করে বললেন, এ আবার কেমন কথা? ও তোমার স্ত্রী, আমাদের মেয়ে তুষি। ইয়াসির তড়াক করে উঠে দাঁড়ালো, তার কণ্ঠ দৃঢ়। না, উনি তুষি নন, এটা ওনার গলা নয়। কে আপনি? ঘোমটা সরান। তুষি খড়খড়ে ঠোঁট জিভে ডোবালো। আরও শক্ত করে ঘোমটা চেপে ধরতে ইয়াসিরের সন্দেহ এবার বিশ্বাসে রূপ নিল। অপেক্ষায় সে রইল না, শরীরের সব জোর খাটিয়ে এক টান মেরে ঘোমটা তুলে ফেলল। তুষি ধরে রাখার শক্তি কাজেই দিল না তাতে। ছলকে ওঠা বুক নিয়ে মুখ তুলল মেয়েটা। চোখ খিচে জিভ কাটলেন মাজাহার। এই রে, শেষ রক্ষে হলো না। পরিচিত কোণের জায়গায় তুষির অচেনা মুখটা দেখেই চমকে উঠল সবাই। রেনুমা আর্তনাদ করে বললেন, এ কি, এ মেয়ে কে? ইয়াসিরের শক্ত আদল কাগজের মতো সাদা হয়ে গেল। থমকে গেল তীক্ষ্ণ চোখ। ঘামে চটচট করা একটা মেয়েলি ফর্সা চেহারা উন্মুক্ত তার সামনে। যে মেয়েটাকে কদিন আগেই সে জেলে ভরল ওয়ালেট চুরির দায়ে, সে এখন তারই পাশে বউ সেজে বসে। ইয়াসির নিস্তব্ধ হয়ে পড়ল, অস্ফুট আওড়ালো, তুমি? তুষি ঢোক গিল, আস্তে ধীরে উঠে দাঁড়ালো কোনো রকম। চোখের কোণ তুলে মাঝারকে দেখল এক পল। চিন্তায় হাঁসফাঁস করছেন লোকটা, চোখের মনি অস্থির। তুষির মাথায় সব বুদ্ধিশুদ্ধি প্যাঁচ বেঁধে গেছে। এই মুহূর্তে কি করবে, কি করা উচিত জানে না। কি উত্তরই বা দেবে সবাইকে? কেউ কি বিশ্বাস করবে ওর কথা? গরিবদের কেউ বিশ্বাস করে কখনো? সৈয়দ পরিবার কিংকর্তব্য বিমূঢ় বিস্ময়ে পাথর বনেছেন শওকত আলী। সাইফুল বললেন, ভাইজান, এ মেয়ে তো সে মেয়ে নয়, এ তো আরেক মেয়ে। এ কোথা থেকে এলো? তুষি মিনসে চেহারায় চারপাশ দেখছে। সেন্টার ভর্তি মানুষ, সবাই ওর দিকে হাঁ করে তাকিয়ে। এতগুলো প্রশ্নবিদ্ধ তীক্ষ্ণ চাহনির নিশানা হয়ে ফোঁস করে শ্বাস ফেলল মেয়েটা। আচমকা কনুই টেনে নিজের দিকে ঘোরালো ইয়াসির। আঁতকে উঠল তুষি। চোখে চোখ পড়তেই প্রশ্ন ছুড়ল সে, এসবের মানে কি? তুমি এখানে কি করে এসেছো? কে এনেছে তোমায়? রেনুমা অবাক হয়ে বললেন, তুই মেয়েটাকে চিনিস সার্থ? সবার সাথে সাথে মাঝারও সমান বিস্মিত হলেন। পাত্র এই মেয়েকে কি করে চিনল? ইয়াসির প্রশ্নের জবাব দিল না, কটমটিয়ে শুধালো, আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে? আনসার মি। এখানে কি করছো তুমি? এক চিৎকারে রুহুটা উড়ে গেল তুষির। কেঁপে উঠল একটু। তুষির বাবা মুখ লুকানোর জায়গা পাচ্ছেন না, পাত্রপক্ষের সামনে দাঁড়ানোর জো নেই। বিড়বিড় করলেন হতাশ গলায়, এটারই ভয় পাচ্ছিলাম। ঠিক তখনই খোঁজ পড়ল তার। ডাকছেন শওকত আলী। এহসান সাহেব, কোথায় আপনি? এদিকে আসুন। এই, কেউ মেয়ের বাবাকে ডাকুন তো। ডাকতে হলো না। লম্বা পায়ের ছোট ছোট কদম ফেলে গিয়ে দাঁড়ালেন এহসান। মাঝে ক্ষিপ্ত চোখে শ্যালককে দেখে নিলেন এক পল। পরপর ভীষণ বিনয়ে বললেন, জি বেয়াই সাহেব, কী হয়েছে? সাইফুল রেগেমেগে বললেন, কি হয়েছে? আপনারা দেখতে পাচ্ছেন না? এই মেয়েটিকে কোত্থেকে এলো? আপনার মেয়ের জায়গায় অন্য এক মেয়ে বসেছে, আপনাদের কোনো হুঁশজ্ঞান নেই? ভদ্রলোক এমনভাবে চাইলেন যেন আকাশ থেকে পড়েছেন এক্ষুনি। তুষির পানে চোখ বুলিয়ে বললেন, ও মাই গুডনেস, এই মেয়ে কে? আর আমার মেয়ে কোথায়? আমি তো এসবের কিছুই জানি না। সবার কপাল বেঁকে গেল। তুষি চেয়ে রইল বিরক্ত চোখে। আচ্ছা, নাটকবাজ লোক তো। ফটাকসে বলে দিল, এসবের কিছুই জানো না, অথচ একটু আগেই তো মেয়ে ভেগেছে শুনে বুকে হাত দিয়ে চিৎপটাং হয়ে পড়েছিলে। ইউসার স্বর মৃদু, আম্মু, ওনাকে জিজ্ঞেস করো না ভাবি কোথায়? কনের কস্টিউম পরে যখন বসেছেন উনি নিশ্চয়ই জানবেন ভাবির কথা। রেহনুমা জিজ্ঞেস করতে হলো না।
তুষি শুনতে পেয়েছে। রাগ ঢাকহীন ফটাফট বলে দিল, আপনার ভাবি অন্য ছেলে নিয়ে ভেগে গেছে। এ কথা কোনো কথা ছিল না, বড়সড় বাজ আছড়ে পড়ার শব্দ। রেহনুমা হতবাক হয়ে বললেন, মেয়ে ভেগে গেছে মানে? তুমি কি করে জানলে? তুমি মেয়ের কে হও? তুষি কাঁদ উচায়। আমি কি হব? আমি এদের জন্মে দেখছি নাকি? আমি তো একটু বিনা পয়সায় খেতে এসেছিলাম। শালার কচুকাটা কেসে ফেসে গেছি। তারপর কথাবার্তার ধরন শুনে মুখ কুঁচকালেন তিনি। কোনো ভালো ঘরের মেয়ে তো এভাবে কথা বলে না। এ নির্ঘাত কোনো বস্তি বাড়ির মেয়ে। অয়ন খাবারের ওখানটায় ছিল। মিন্তো আর সে খেতে বসেছে সবার আগে। হাত ধোয়ার সময় গুঞ্জন শুনল কোণে পাল্টে গেছে। তড়িঘড়ি করে স্টেজের রুমে এসেই চমকে গেল ছেলেটা। ত্রস্ত পায়ে এসে দাঁড়ালো ওদের পাশে। তুষিকে ভালো করে দেখলো কিছু পল। কণ্ঠে বিভ্রম নিয়ে বলল, ইনি সেই চোর মেয়েটা না ভাইয়া? ওই যে সেদিন আমার মানিব্যাগ চুরি করলো। এই মেয়ে এখানে কি করছে? ইয়াসির চুপ, থম ধরে দাঁড়িয়ে সে। সুঠাম দেহ, প্রস্তরসম, নড়ল না, কথাও বলল না। কিন্তু বোম পড়ল বাকিদের মাথায়। রেহনুমা বিস্ময়তের ন্যায় বললেন, চোর? এ মেয়ে চোর? এ চোর এখানে ঢুকলো কি করে? তুষির কণ্ঠে বিরক্তি। চসূচক শব্দ করে বলল, দেখুন, চোর চোর করবেন না, সম্মানে লাগে। পকেটমার আর চোর কি এক? ইয়াসির চোখ বুজে দম ছাড়ল। খেই হারিয়ে ধমক দিল কষে, জাস্ট শাট আপ। তোমাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে তার জবাব দাও। তুমি এখানে এলে কি করে? কার সাহায্যে বসেছো এখানে? মাঝহারের চোখ কপাল ছুঁল। ইয়াসিরের তীক্ষ্ণতায় আরেক দফা হতবাক তিনি। হাত দিয়ে ফের চকচকে কপাল মুছলেন। না না, তুষি কিছু বলার আগেই গুটি তাকে সাজাতে হবে। রয়েসে মুখ খুললেন, আমি ওকে এখানে বসিয়েছিলাম। তীরের মতো সবার চাহনি এসে আছড়ে পড়ল তার উপর। শওকত আশ্চর্য হয়ে বললেন, আপনি? মানে আপনি কি আমাদের সাথে ফাজলামো করছেন? এহসান ভাই, আপনার শ্যালক কি উল্টাপাল্টা বলছে সব? এহসান সাহেব লজ্জায় মাথা তুলতে পারছেন না, রাগও হচ্ছে খুব। মাঝারের গালে কষিয়ে একটা চর বসালে শান্তি পেতেন। কি দরকার ছিল ওর এত বেশি বোঝার? এখন কিভাবে সামাল দেবেন এসব? মাঝার দুপা ফেলে শওকতের সামনে গিয়ে দাঁড়ালেন। বড় নরম গলায় বললেন, আমি যা সত্যি সেটাই বলছি বেয়াই সাহেব। আচ্ছা, লেট মি এক্সপ্লেন। আসলে তখন হুট করে খবর পেলাম তুষি পার্লার থেকে পালিয়ে গেছে। ও এই বিয়ে করবে না। ওদিকে আপনারাও চলে এলেন। দুলাভাইও প্রায় অসুস্থ হয়ে পড়েছিল। সব মিলিয়ে আমার মাথা কাজ করছিল না। সে সময় এই মেয়েটার সাথে দেখা হয় কাকতালীয়ভাবে। ওর নামও তুষি। তো আমি ভাবলাম কিছুক্ষণের জন্য মেয়েটাকে কেউ সাজিয়ে স্টেজে বসিয়ে পরিস্থিতিটা সামলাবো। এর মধ্যে আমাদের মেয়েকে খুঁজে পেলেই। রেহনুমা কথা কেড়ে নিলেন। খুঁজে পেলে মানে? আপনি কি ভেবেছিলেন আপনাদের পালিয়ে যাওয়া মেয়েকে খুঁজে এনে আবার আমাদের ছেলের ঘাড়ে গচাবেন? খুব চালাকি, তাই না? মাজাহারের কাছে জুৎসই জবাব নেই। মাথাটা নুয়ে নিলেন দোষীর মতো। শওকত ক্ষেপে বললেন, সব বুঝলাম, আপনার সব কথা মেনে নিলাম আমি। কিন্তু তাই বলে নিজেদের পরিস্থিতি সামলাতে আপনারা একটা অন্য মেয়েকে বউ সাজিয়ে আমার ছেলের সঙ্গে বিয়ে পড়িয়ে দিলেন? এটা তো রীতিমতো জোচ্চুরি মাঝহার সাহেব। আপনি জানেন আমি চাইলে এক্ষুনি এই ঠকবাজির জন্য আপনাদের নামে মামলা করতে পারি। সাইফুল বললেন, চাইলে কি ভাইজান? আপনি থানায় ফোন করুন, আমিও দেখি এরা কোথায় যায়। এহসান সাহেব এলাকায় সম্মানীয় লোক, লোকজন তাকে সালাম দিয়ে চলে। সেখানে আজ এই কাণ্ড, সব ধুলোয় মিশে যাচ্ছে, বিগড়ে যাচ্ছে পরিস্থিতি। কিছু একটা করা জরুরি। মাঝহারকে দিয়ে তো কাজের কাজ হয় না। ভদ্রলোক গলায় শ্লেষা কাটালেন, হাত জোর করে বললেন, বেয়াই সাহেব, দয়া করে মাথা ঠান্ডা করুন। দেখুন, আমি সত্যি এসবের কিছুই জানতাম না। আমার শ্যালকও বুঝতে পারেনি ব্যাপারটা এমন হয়ে যাবে। সাইফুল দুই ভ্রু উঁচালেন, বুঝতে পারেনি? কেন, আপনার শ্যালক কি কচি খোকা? সে জেনে শুনে কোণের জায়গায় কাকে না কাকে বসিয়ে দিয়েছে, আর আপনি বলছেন সে বুঝতে পারেনি? বাবা, কি হাস্যকর ব্যাপার! এটা কত বড় জঘন্য অপরাধ আপনি জানেন? টিনটিন বাবলু চেয়ারের পেছনে লুকিয়েছে। তুষিকে দেখেই ওদের চোখ শৃঙ্গে ছাপিয়ে গেল। ওস্তাদ বউ সাজে, তাও জামাইয়ের পাশে। এর মানে কি ওস্তাদের বিয়ে হয়ে গেল? দুজন উৎসুক চোখে ঘটনা দেখল কিছুক্ষণ। টিনটিন বলল, ওস্তাদের বিয়ে হইয়া গেছে বাবলু, দাদিরে খবর দি ল। আয় আয়। দুটোতে চড়ুইয়ের মতো ছুটে গেল ফের। ওস্তাদ বিয়ে খেতে এসে বিয়ে করে নিল। এ তো ভারী সর্বনাশের কথা। তুষির ঘোমটার পাড় থেকে সুতো বেরিয়ে এসেছে, সেটা নিয়ে আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে সবাইকে দেখল ও। এরা ঝগড়ায় ব্যস্ত। ওর তো আর কোনো কাজ নেই এখানে। সব জানাজানি হয়ে গেছে। এখন ওকে টাকাটা দিয়ে বিদেয় করলে হতো না?
এদিকে টিনটিন বাবলুও তো ওর অপেক্ষায় বসে আছে রাস্তায়। তুষি গাল চুলকে ইয়াসিরকে দেখলো আরেকবার। এত বাকবিতণ্ডার মাঝেও চুপচাপ দাঁড়িয়ে সে। মাঝে ওকে দুটো ধমক দিল, আর বিশেষ কথা নেই। চোখজোড়া ফ্লোরে, চিবুকের ধার কটমট করলেও নড়ছে চড়ছে না। তুষি দ্বিধায় পড়ল ওর ভাবমূর্তি নিয়ে। বদ পুলিশটা মনে যে কি চলছে কি করে বুঝবে ও? সবাই যেখানে তর্কে লিপ্ত সেখানে এনার হুহাও নেই। একেই বলে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। যার বউ ভেগে গেল সে তো চুপ করে আছে। বাকিদের অত মাথা ব্যথা কিসের? তোরাও চুপ থাক না। তুষির টাকাটাও যে কি হবে? এত কাহিনীর মধ্যে চাইবে কি করে? ও এদিক ওদিক চেয়ে মুক্তাকে খুঁজলো, কোথাও নেই মেয়েটা। সুযোগ বুঝে পালিয়েছে মনে হয়। তার টনক নড়ল, মাঝারের কথাই বলেছে। দেখুন, আপনারা কিন্তু আমার পুরো কথা না শুনেই সিন ক্রিয়েট করছেন। আমি শুধুমাত্র পরিস্থিতিটা সামলাতেই মেয়েটাকে এখানে বসিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি চাইনি বিয়ে হয়ে যাক। যখন এখানে কাজী আসে আমি কিন্তু স্টেজে এসেছিলাম বিয়ে আটকানোর জন্য। সবার আড়ালে বারবার এই মেয়েকে ইশারা করেছি নেমে আসতে, কিন্তু মেয়েটাই ইচ্ছে করে নামেনি। আমি কি করতাম বলুন? তুষি নিষ্পন্দ হয়ে পড়ল, ঠোঁট বাঁকা করে আওড়ালো। কি? তার ওই অল্প আর্তনাদ মাঝহারের কানে নিল না, একটু ফিরলও না ওর দিকে। নিজের মতো বললেন, আমার সাথে ওর কথা হয়েছিল শুধু বউ সেজে বসবে এখানে, যেখানে আমি ওকে 10,000 টাকা দেব, আর ওই সময়টা আমাদের তুষিকে খুঁজে আনবো আমরা। কিন্তু দুর্ভাগ্যবশত ওকে পাওয়া যায়নি। তবে এই মেয়ে প্রচণ্ড ধূর্ত আর লোভী। ও যখন বুঝেছে আপনারা সম্ভ্রান্ত বড় পরিবার থেকে এসেছেন, হয়তো লোভে পড়ে আর উঠে আসেনি। আমিও দুলাভাইয়ের সম্মানের কথা ভেবে সবার সামনে টাটু শব্দ করতে পারিনি। এখন আপনারা যদি মনে করেন এটা আমার অন্যায়, তাহলে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। তার কথা শেষ হলো সহসা গর্জে উঠল তুষি। এই এত বড় মিথ্যা কথা! বেটা এক ঘুষি মারবো সোজা ডাই হয়ে যাবে। আমি বিয়ে করতে চেয়ে? এহসান চেঁচিয়ে উঠলেন। তুমি চুপ করো মেয়ে। অস্বীকার করতে পারবে তুমি এখানে টাকার লোভে বউ সেজে বসনি? তুষি স্পষ্ট জবাব। হ্যাঁ বসেছি, কিন্তু আপনার শালা। এবারেও কথা টেনে নিলেন তিনি। ব্যাস, আর কোনো কথা নেই। যার যা জানার ছিল জেনে গেছে। কথা নেই মানে? আপনি বললেই হলো কথা নেই? আমাকে বলা হয়েছিল এখানে বসলে 10,000 টাকা দেবে। তারপর তো কাজী আসা মাত্র আমি চলে গেলাম বিয়ে করব না বলে। উনি তো বললেন বিয়ে করে নিতে, তাহলে আরও টাকা দেবে। পরে বিয়ে শেষ হলে আমি আমার মতো বাড়ি চলে যাব। কি এমন কথা হয়নি? বিমুড় কতগুলো চোখ আটকে রইল তুষিতে। ইয়াসির মুখ না তুললেও হাত মুঠো হলো তার। রেহনুমা স্তম্ভিতের ন্যায় হাত দিয়ে ঠোঁট চেপে ধরলেন। গোল চোখে আপাদমস্তক দেখলেন তুষির। এ কেমন মেয়ে? টাকা বাড়িয়ে দেবে বলে অচেনা একজনকে বিয়ে করে ফেললো? মাঝার বিরোধাভাস করলেন চড়া গলায়। না, মিথ্যা বলছে এই মেয়ে, গা বাঁচাচ্ছে নিজের। আমি কেন এসব বলবো? ওর সাথে ইয়াসিরের বিয়ে হলে আমার কি লাভ? শওকত সাহেব, দুলাভাই, আপনারা কেউ ওকে বিশ্বাস করবেন না। লোভের বশে বিয়ে করে নিয়েছে আর দোষ দিচ্ছে আমাকে। এসব বস্তির মেয়েরা কেমন হয় তা তো জানেনি। থার্ড ক্লাস এরা, পিঠ বাঁচাতে যা খুশি বলতে পারে। তুষি দাঁত পিষে ধরল। হাতখানা নিষ্পিস করছে খুব। মাঝারকে মেরে মাটিতে গেড়ে দিতে পারলে ভিজত কলিজাটা। কত বড় ধরিবাজ! মুখের উপর সব অস্বীকার করে ফেলল। রেহনুমা নাক সিটকে বললেন, এ মেয়ে বস্তিতে থাকে, শেষে কিনা একটা বস্তির মেয়ের সাথে আমাদের স্বার্থের বিয়ে হলো। শওকত বললেন, কিসের বিয়ে? এটা কোনো বিয়ে হলো? এই বিয়েটিয়ে বাদ। চলো সবাই। আর এহসান সাহেব, এর ফল আপনি ভুগবেন। আপনার শ্যালক যেটা করেছে, আমি কিন্তু ব্যাপারটা এমনি এমনি ছেড়ে দেব না। এর শেষ দেখে তবে ছাড়বো। সবাই চলো। ক্ষুব্ধ মেজাজের তুষি হাঁপ ছাড়ল এবার। ভদ্রলোকের চলো সবাই কথাটা ওর পছন্দ হয়েছে। যাক, সবাই গেলেই ভালো। সেন্টার খালি হবে। সেও টাকা নিয়ে বাড়ি চলে যাবে। সাথে মনে মনে পণ করলো, আর কোনো দিন ফ্রিতে খাওয়ার আশায় এসব সেন্টারে ঢুকবে না। ঢুকবে কি, পাশই মারাবে না কখনো। সৈয়দ বাড়ির লোকজন যাওয়ার প্রস্তুতি নিলেন। এহসান সাহেব তখনও সাফাই গাইতে
মরিয়া। আমার কথাটা শুনুন শওকত ভাই, একবার শুনুন প্লিজ। এমন হাজারখানেক অনুরোধ তার ভদ্রলোকের স্ত্রীও অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছটফট করছে খুব। পুরো সেন্টারের সবাই তামাশা দেখতে ব্যস্ত। শওকত সাহেব চলন বলনে প্রতাপ, কানেই নিলেন না কথা। সবাইকে নিয়ে রওনা করবেন যখনই আচমকা মুখ খুলো ইয়াসির। 1 সেকেন্ড থামলো সবাই। তুষির কপাল বেঁকে গেল। এর আবার কি হয়েছে? শুভ কাজে আটকাচ্ছে কেন? তুরন্ত ঝট করে ঘাড় ঘুরিয়ে ওর দিকে চাইল ইয়াসির। বাজপাখির মতো একজোড়া তীক্ষ্ণ চোখের নিশানায় বুকটা ছলকে উঠল মেয়ের। এমন করে তাকাচ্ছে কেন? কি করবে? ইয়াসির ঠিক মুখোমুখি এসে দাঁড়ালো। ছুরির মতো চোখে চোখ রাখতে পারল না তুষি। আলগোছে পাতা ফেলে মাথা নামিয়ে নিল নিচে। সহসা তপ্ত কণ্ঠের নিরেট প্রশ্ন ছুটে এলো কানে। তাহলে তুমি টাকার লোভে বিয়ে করেছো, তাই তো? তুষি বিভ্রান্তিতে লুটোপুটি খায়। এতক্ষণ তো বলল যা বলার, আবার এসব কথা কেন? ও উত্তর দিল না। আঙ্গুলের ডগায় অস্থিরতা আর বক্ষভাগের টিপ টিপ শব্দের মাঝেই হাতটা খপ করে চেপে ধরল ইয়াসির। মেয়েটা চমকে গেল, ভয় পেল, হকচকিয়ে তাকালো। এবার রুক্ষ শক্ত আঙ্গুল দেবে বসলো ওর ফর্সা পেলব ত্বকে। দাঁত খিচিয়ে চিবিয়ে বলল ইয়াসির, বিয়ে যখন করলেই এবার যে সংসারও করতে হবে, চলো। চারপাশে শোরগোলের কমতি নেই। হিজিবিজি মানুষের কণ্ঠগুলো এক এক রকম উৎকট, কানাঘুষা ফিসফিসে শব্দে সেন্টার ভর্তি। অথচ তুষি কিচ্ছু শুনতে পারছে না। দুটো কান, একটা মাথা ঝিমঝিম করে সমানতালে দুলছে। ও ফ্যালফ্যাল করে ইয়াসিরের দিকে চেয়ে রইল। চিন্তিত হতে শুধালো, হ্যাঁ? ইয়াসির এত শক্ত করে ধরেছে যেন খুনের মামলায় পালিয়ে যাওয়া আসামি। তার কথার সাথে মুখের মিল নেই। কঠিন কঠোর গতি। জ্বলন্ত চোখ দুটো একভাবে তুষির মুখে ফেলে রাখলো। সৈয়দ পরিবার চমকে গেছে। আশ্চর্য বিহ্বলিত তারা। রেহনুমা বললেন, সার্থক, কি বলছিস তুই? এই চোর মেয়ের সাথে তুই সংসার করবি? শওকত নিজে কিছু বললেন না, মুখে চুপ রইলেও ভাইকে ইশারা দিলেন। সাইফুল সাথে সাথে বললেন, তোর কি মাথা খারাপ হয়ে গেছে রে বাবা? চেনা নেই জানা নেই একে আমাদের বাড়িতে নিয়ে তুলবো? ইয়াসিরের চাহনি সরল না। পাথুরে দুটো দৃষ্টি তুষির চেহারায় গেড়ে রইল। দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, বিয়ে যখন হয়েছে তখন নিতে তো হবেই। আমিও দেখি টাকার জন্য বিয়ে করা মেয়েরা সংসার কেমন করে। তুষি ঢোক গিল। এই বদ পুলিশের মাথায় তার ছিঁড়ে গেছে নাকি? কী সব উল্টোপাল্টা বলছে। রেহনুমা বললেন, কিসের সংসার, কিসের বিয়ে? এই বিয়ে কি সত্যি নাকি? মেয়ের পরিচয় তো ভুল। কাবিননামায় বাপ মায়ের নাম যা লিখেছে তা তো আর ঠিক নয়। সবাই সহমত কথার সাথে। অতিথিদের কয়েকজন ঠিক ঠিক রোল তুললেন। তুষিও মাথা নাড়ল সজোরে। এইটা তো আসল কথা। বিয়ে হয়নি ওদের। একজনের পরিচয়ে বিয়ে করলে সেটার কোনো ভিত্তি থাকে নাকি? সাইফুল সুর মেলালেন স্ত্রীর সাথে। ঠিক তাই। এই মেয়ের বাপের নামও তো জানি না আমরা। এহসান সাহেব তো আর ওর আসল বাবা নয়। তাহলে ওনার নাম ভাঙিয়ে বিয়ে হয় কি করে? এই মেয়ে কি নাম তোমার বাবার? কি করে? শেষটুকু ধমকে জিজ্ঞেস করলেন। তুষি ভয় না পেলেও মুখ ছোট করলো। ভেতরে ভেতরে মেজাজটাও তেতে উঠল ভারী। কিন্তু না, তেরামো করা যাবে না। এই মুহূর্তে ও কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। সামনে আবার ইয়াসিরের মতো পুলিশ। ছুঁড়ে ছুঁড়ে বলল, বেঁচে নেই, মরে গেছে। রেহনুমা গলায় বিরক্তি। বেঁচে না থাকলেও একটা নাম তো আছে। কি নাম সেটা বলো। লোকমান হোসেন। কাজী সাহেব চুপ করে দাঁড়িয়েছিলেন। বিয়েতে কোণে পাল্টে যাওয়ার ঘটনা তার কাছে নতুন নয়। তুষির কথায় কপালে ভাঁজ পড়ল হঠাৎ। কেমন একটা খটকা জাগলো মনে। সতর্ক চিত্তে বিয়ের পাতা উল্টালেন। পুরো কাগজে চোখ বুলিয়ে বললেন, এখানে তো লোকমান হোসেনই লেখা। তুষির মাথায় বাজ পড়ল। চমকে উঠল। নিষ্পাপ চোখ ছানা বড়া দৃষ্টিতে হাঁ করে রইল। প্রত্যেকে বিমূঢ় বিস্মিত। শওকত আশ্চর্য হয়ে বললেন, কি বলছেন? কাজী সাহেব সৈয়দ পরিবারের চেনা। শওকত সাহেবই নিয়ে এসেছিলেন। খাতাটা বাড়িয়ে দিয়ে বললেন, জি এই দেখুন। আর মেয়ের নাম আফসানা, তাই না? দ্বিতীয় দফায় বোমটা ঠিক তুষির তালুতে এসে পড়ল। চেয়ে রইল হতবাক হয়ে। উত্তর দেবে কি করে? সে তো নিজেই ধাঁধায় ডুবে গেছে। প্রশ্ন করলো ধরফরিয়ে, কিন্তু এসব কে বলল আপনাকে? কাজী সাহেব সাথে সাথে জানালেন, কেন মাঝহার সাহেব? সবার মাঝে তর্জনীটা তাক করতেই মাঝহারের চোয়াল ঝুলে যায়।
এতক্ষণ গা বাঁচাতে চাওয়া তিনি জিভ কেটে চোখ বুজে নিলেন। এই রে, আর শেষ রক্ষে হলো না। সবার বিস্ময়তার চাউনি নিজের দিকে ঘুরতেই মাঝার থতমত খেলেন। এহসান অবাক হয়ে বললেন, মাঝার, এসব কি? ভদ্রলোক সাফাই দিতেই যাচ্ছিলেন, পাশ থেকে ফুঁসে উঠলেন শওকত। তার মানে আপনি এতক্ষণ নাটক করছিলেন? এসব ইচ্ছে করে করেছেন, তাই তো? মাঝার দিশেহারা চিত্তে মেঝেতে এলোমেলো পাতা ফেললেন চোখের, জিভে ঠোঁট ভেজালেন ঘন ঘন। তুষি স্তব্ধ তখনও, বিশ্বাস অবিশ্বাসের মাঝখানে তাকে লটকে রেখেছে কেউ। কাজী সাহেব বললেন, আসলে তখন বিয়ের জন্য আপনারা অত তাড়া দিচ্ছিলেন, আমি তো আগে ভাগেই নামধাম লিখে রাখি, তাই সেভাবে উচ্চারণ করে করে বিয়ে পড়ানো হয়নি। ভুলটা এদিকে একটু আমারও হয়ে গেছে। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা মাঝহার সাহেব, আপনি যে আমাকে তখন কিছু টাকা দিয়ে বললেন চা খেতে, কোনোভাবে কি সেটা ঘুষ ছিল? আসলে ব্যস্ততায় তখন ঠিক করে বুঝতে পারিনি। এখন সকলের সামনে একটু খোলাসা করে বলুন তো। মাঝহার কটমটিয়ে চাইলেন, আচ্ছা ধুরন্ধর লোক তো, তখন টাকা নিল হেসে হেসে, এখন সুরসুরিয়ে পাল্টি খেয়ে ফেলল। আচমকা ক্ষিপ্ত হাতে তার কলার খামচে ধরলেন এহসান। সকলে ভরকে গেল। আচমকা চমকালো মাঝহার। এহসান চেঁচিয়ে উঠলেন আক্রোশে, আমার ভালো মানুষের এই প্রতিদান দিলে মাঝহার? এত নিচু তুমি? তোমাকে আমি ভালো ভেবেছিলাম পারিবারিক সব রেশারেশি ভুলে গেছো তুমি। আত্মীয়তার সম্পর্ক এসব সামান্য জমির জন্য নষ্ট করতে চাইনি। আর তুমি কি না একটা বস্তির মেয়ের সাথে হাত মিলিয়ে আমার সম্মান ডোবালে? এহসানের স্ত্রী রনিতা বেগম এতক্ষণ দাঁড়িয়েছিলেন এক কোণে। বিগড়ে যাওয়া পরিবেশ সামলাতে ত্রস্ত ছুটে এলেন তিনি। কলার ছাড়ানোর চেষ্টা করে বললেন, ছাড়ো ওকে, কি করছো? শান্ত হও, শরীর খারাপ করবে। একমাত্র এসবের মাঝে ইউষা অয়ন চুপ করে দাঁড়িয়ে। বড়দের এই বিস্তর লড়াইয়ে তাদের বলার কিছু নেই। তবে ইউষার চোখজোড়া বারবার তুষিকে দেখছে। এত কাণ্ড, এত অপমানের পরেও এ মেয়ে কেমন শক্ত হয়ে দাঁড়িয়ে আছে দেখো। ইউষা একটা ধমক খেলেও তো ভ্যা করে কেঁদে দেয়। মাঝহারের মাথা নত। এহসান ঝাড়া মেরে কলার ছেড়ে দিলেন। হাই প্রেশারের রুগী তিনি। শ্বাস তুললেন ঘন ঘন। শওকত অবাক হয়ে বললেন, আপনাদের দুজনের মধ্যে পারিবারিক শত্রুতা আছে? এহসান সাহেবের কণ্ঠ ভেঙে এলো। জি, একটা জমির দখল নিয়ে থানা পুলিশ হয়, কিন্তু সেসব বহু পুরানো কথা। আমি তো এসব ভুলে গিয়ে মেয়ের বিয়েতে ডেকে এনেছিলাম ওদের। কে জানতো ও এখনো এসব মনের মধ্যে পুষে রেখেছে? মাঝহার বলতে চাইলেন। দুলাভাই, আপনি ভুল, তেতে উঠলেন ভদ্রলোক। চুপ করো তুমি। তোমাকে বিশ্বাস করাই আমার ভুল হয়েছে। আচ্ছা, কোনোভাবে কি আমার তুষিকে তুমি আর এই মেয়েটা মিলে লুকিয়ে রেখেছো মাঝহার? সত্যি করে বলো। তুষির নাক চোখ কুঁচকে গেল। এই ফালতু লোকটাকে যা বলার বলুক না, ওকে টানছে কেন? কিছু বলার আগেই মাঝহার উত্তর দিলেন হড়বড়িয়ে, না না দুলাভাই, আমি আসলেই জানি না তুষি কোথায়। এখন বললেও তো আপনি বিশ্বাস করবেন না। রনিতা বেগম রেগেমেগে বললেন, বিশ্বাস করার জায়গায় রেখেছিস তুই? নিজের বোনের সাথে এমন কাজ করতে তো লজ্জা লাগলো না? এতগুলো মানুষের সামনে আমাদের সম্মানটা এভাবে কেন নষ্ট করলি তুই? কি মজা পেলি এতে? মাঝহার চুপ। সব দিক থেকে দারুণভাবে ফেঁসে গেছেন তিনি। এহসানের ওপর একটা দারুণ প্রতিশোধের সুযোগ পেয়েই করতে গিয়েছিল এসব। একটা চরম সত্যি হলো, তুষিকে তিনি খুঁজতেই চাননি, লোক পাঠানোর গল্পগুলো বানানো। শুধু চাচ্ছিলেন কোনোভাবে এহসান একটু হেনস্থার শিকার হোক, ঠিক যেমন হেনস্থা হয়েছে তিনি ওই মামলা টানতে গিয়ে। তাই দাবার একটা সৈন্য হিসেবে তুষিকে ব্যবহার করা শুধু। কিন্তু অসভ্য কাজীটাই সব বিগড়ে দিল। তার রাগের একাংশ পড়ল রেহনুমার ওপর। মহিলা মানুষ সবেতে বেশি বোঝে। ইয়াসির তুষিকে নিয়ে যাচ্ছিল, যেত, বিয়ে সহি কিনা এই আলাপ তোলার দরকার ছিল আদৌ? শীত কেটে ঠিক বেরিয়ে যেতেন তিনি। এখন কি হবে যদি এসবের জন্য এহসান আবার পুলিশের খবর দেয় বা ইয়াসিরই কিছু করে? সেন্টারের বুকে একটা লম্বা নীরবতা নেমেছে। কারোর বলার কিচ্ছু নেই। ঘটনার মোড় এইভাবে ঘুরে যাবে কে জানতো? ইয়াসির তুষির ধরে রাখা হাতটা ছেড়ে দিল হঠাৎ। তার শক্তপোক্ত মুখশ্রী অস্থির, মাথার পাগড়ি খুলে ঘাড় ডলল অশান্ত হাতে। ফর্সা হলদে চেহারা ঘামে একশেষ। তুষি হাতটা বুকের কাছে নিয়ে আসে। কবজির এখানে পুরো লাল দাগ বসে গেছে। কিভাবে ধরেছে! উফ, গন্ডারের মতো শক্তি। এহসান সাহেব ধপ করে সোফায় বসে পড়লেন। বুকের বাঁদিকে সূক্ষ্ম ব্যথায় চিনচিন ভাব। রনিতা বেগম পানি আনতে ছুটলেন।
এসিটা বাড়ানো হলো। ভদ্রলোকের চোখ মুখ দেখে শওকতের মায়া হলো ভীষণ। লোকটার তো এখানে কোনো দোষ নেই। সবার মাঝে ইউসা মিনমিন করে বলল, এখন তো বাবা মায়ের নাম ঠিক আছে আম্মু, তাহলে তো ভাইয়ার সাথে ওনার বিয়ে হয়ে গেছে তাই না? তুষির বুক ছ্যাঁত করে উঠল, চেঁচিয়ে বলল সবার মাঝে, না না, কিসের বিয়ে, কোনো বিয়ে ফিয়ে হয়নি। ইয়াসিরের ভ্রুতে ভাঁজ পড়ল, ক্লান্ত চোখ লেজ গুটিয়ে ফের বসলো এসে তীক্ষ্ণতা। তুষির চেহারা উদ্বেগী, দুশ্চিন্তায় ফ্যাস ফ্যাস করে শ্বাস নিচ্ছে। বিয়েটা যে বিয়ে নয়, সবাইকে সেটা বোঝানোর প্রয়াস। নজর অমনি শুরু হলো তার। নিম্নষ্ট দাঁতে পিষে ভাবলো কিছু একটা। একটু আগেই ভেবেছিল তুষিকে ছেড়ে দেবে, কিন্তু সিদ্ধান্ত পাল্টে নিল মুহূর্তে। রেনুমা ধমকে উঠলেন মেয়েকে, চুপ করো, সব এই মেয়ের কারসাজি, এও নিশ্চয়ই মাঝার লোকটার সাথে জড়িত। তুষি সূচক শব্দ করে বলল, আরে না খালাম্মা, আমি কি করলাম, আমি ওনার সাথে নেই। রেনুমা রুষ্ট চোখে চাইলেন, খালাম্মা কিছু বলবেন রেগে কথা টেনে নিলেন সাইফুল। কড়া কণ্ঠে বললেন, একদম মিথ্যে কথা বলবে না, তুমি ওনার সাথে না থাকলে উনি তোমার বাবা মায়ের নাম জানলো কি করে? হ্যাঁ, বোকা পেয়েছ আমাদের? তুষি বোকা পাবে কি করে? ও নিজেই তো বোকা হয়ে গেছে। তখন ভেবেছিল ভুয়া নামে কবুল বললে বিয়ে হবে না, এখন তো ম্যাজিক করে বাপ মায়ের নাম সত্যি হয়ে গেল। মেয়েটা ভাবতে বসলো, ভীষণ গম্ভীর ভাবনা। রেনুমা খোঁচা মারলেন, এই যে দেখলে, আসল জায়গায় হাত পড়েছে, এখন উত্তর নেই, কেমন চুপ করে আছে দেখো। তুষি ওসবে কান দিল না। চট করে মাথায় এলো তখনকার কথা। মাঝার যখন কাজের কথা বললেন, ও প্রথম দিকে মানা করে দিল, পরে রাজি হলো অতগুলো টাকার কথা শুনে। কিন্তু ও মাঝারকে বিশ্বাস করতে পারেনি, তাই ভদ্রলোক অগ্রিম 2000 টাকা দিয়েছিলেন, বলেছেন বাকিটা কাজ শেষ পাবে। তারপর বুঝিয়ে দিলেন কি কি করতে হবে। বেরিয়ে আসার সময় বললেন হঠাৎ, তোর বাপ মায়ের নাম বল। তুষি পাল্টা প্রশ্ন করলো, এসব দিয়ে কি হবে? অত কথা কিসের, বলতে বলেছি বল। তুষি গো ধরল, কিসে লাগবে আগে লিসেন করে নেই, দেন ডিসিশন টেকিং। মাঝার মুখের উপর বললেন, বস্তির ছোট লোকদের আমি বিশ্বাস করি না, টাকা নিয়ে যদি পালাস, ঠিকানা সহ বাবা মায়ের নাম বল, একটু তেরামি করলে সোজা গিয়ে ধরে আনবো। তুষি ভারী মেজাজ খারাপ হলো, চেয়ে রইল কটমটিয়ে, কিছু বলল না। তাও দাদি কথায় কথায় বলে, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া উপকার। 20,000 টাকা মানে তুষির কাছে লটারি। বললাম তো, কাউরানের ওভারব্রিজের পাশের গলি দিয়ে যে বস্তি গেছে ওখানে থাকি, 27 নম্বর ঘরটা। বাবা মা নেই, নাম লোকমান হোসেন, মা আফসানা। আগে পরে কিছু আছে কি না মনে নেই। আর হ্যাঁ, তুষি কাজের বেলা লয়েল, ওকে বলেছে যখন করবে তখন স্মুথ হবে সব। মাঝার বললেন, সেসব কাজের সময় দেখব, এখন এই কাপড়গুলো পরে তৈরি হ, আমি মুক্তাকে পাঠাচ্ছি। আমরা দুজন ছাড়া কেউ এলে দরজা খুলবি না, মনে থাকবে? তুষি ঘাটটা নাড়ল না, কপাল কুঁচকে গেল অত ভারী লেহেঙ্গা দেখে। এই বস্তাটা পরতে হবে এখন। মাঝার বেরিয়ে গেলেন, সাথে অতীত থেকে বর্তমানে মুখ থুবড়ে পড়ল তুষি। সব মনে পড়তেই ভ্রুজোড়া তার শৃঙ্গে উঠে গেল, ব্রহ্মতালু অবধি জ্বলে উঠল রাগে। এর মানে এই লোক ওকে ব্যবহার করেছে, সব ছক আগেই কষে রাখা ছিল। সঙ্গে সঙ্গে ফুঁসে উঠল তুষি। মাঝার চুপ করে দাঁড়িয়েছিল, অত মানুষের মাঝেই বয়স্ক লোকটার দিকে আচমকা তেড়ে গেল সে। শালা মাঝারের বাচ্চা, এক ঘুষিতে তোকে চ্যাপ্টা বানিয়ে ফেলবো আমি। আমার টাকা তো দিলিই না, উল্টে। তুষিকে ধেয়ে আসতে দেখেই ভদ্রলোক ঘাবড়ে গেলেন, বাকিদের দশাও তাই। তুষি হাত দুটো বক্সারদের মতো মুঠো করে আসছিল, একটা প্রকাণ্ড ঘুষি মারবে বলে। মাঝখানে পথরোধ করে দাঁড়ালো ইয়াসির। এহসান হতবিহ্বলতায় বুকের ব্যথা ভুলে গেছেন। রেহনুমা সহ বাকিদের ভ্রু কপালে। একটা মেয়ে মানুষের এমন রূপ তারা দেখেছেন আগে? অত বয়স্ক লোকটাকে মারতে যাচ্ছিল। রেহনুমা নাক ফুলিয়ে বিড়বিড় করলেন, কত বড় বেয়াদব। ইয়াসির দাঁড়ালেও তুষিকে থামানো গেল না। পেছনে লুকোতে চাওয়া মাঝারের ওপর ফোঁস করছে সে, হাত বাড়িয়ে বাড়িয়ে ধরতে চাইছে তাকে। ইয়াসির চিবুক শক্ত করে ওর দুটো হাত খপ করে ধরে রাখলো। থামলো তুষি, দমলো একটু, সাপের মতো ফুঁসতে থাকা ফনা নামিয়ে নিল মুহূর্তে। মিনমিন করে বলল, সব এই লোক করেছে, আমি কিছু করিনি স্যার, আমি তো শুধু টাকার লোভে একটু বউ সেজে বসেছিলাম। ইয়াসির চুপ, তার পোক্ত গড়নটা এখন নেই, বড্ড স্থির দৃষ্টি যুগল। পাশ থেকে এহসান সাহেব বললেন,
শওকত ভাই, ক্ষমা চাওয়ার মুখ আমার নেই, তবুও চাইছি। আপনি চাইলে পুলিশ ডাকতে পারেন। বাবা ইয়াসির, তুমি চাইলে মামলা করতে পারো। আমি আমার শ্যালকের পক্ষে একটা কথাও বলতে চাই না। মাঝহার ঢোক গিললেন। তার স্ত্রী সন্তান কেউ বিয়েতে আসেননি। নিজের পক্ষে কথা বলার লোক কেউ নেই। হন্তদন্ত বেগে এহসানের পায়ের কাছে বসলেন। কিছু বলতে চাইলেও সুযোগ দেয়া হলো না। মুখ ফিরিয়ে নিলেন তিনি। স্ত্রীকে বললেন, ওকে আমার সামনে থেকে সরতে বলো, না হলে আমি কি করে ফেলবো আমি নিজেও জানি না। রেহনুমা বললেন, ইয়াসির, তুই লেডি পুলিশ ডাক। এই মাঝার লোকটার সাথে ঠকবাজ মেয়েটাকেও জেলে ঢোকানো উচিত। টাকার লোভে বিয়ে করেছে, আবার বড় মুখ করে বলছেও সেটা। তুষির বুক ধক করে উঠল। হড়বড়িয়ে বলল, না না, জেলে দেবেন না। এর থেকে 100 বার কান ধরবো। এক পায়ে দাঁড়িয়ে থাকি। আমি তো বলছি আমি এসব জানতাম না। আমাকে প্লিজ ছেড়ে দিন, আমি বাড়ি চলে যাই। টাকা টোকা কিচ্ছু লাগবে না আমার। তুষির চোখে জল নেই, শুধু মুখটা কাঁচামুচু করছে প্রতি কথায়। অথচ অন্য মেয়ে হলে এতক্ষণ কেঁদে কেটে গঙ্গা বইয়ে দিত। ইউষা আরেক দফা বিস্মিত সে নিয়ে বিড়বিড় করলো একা একা, কি শক্ত মেয়ে রে বাবা। ইয়াসির তুষির দুটো হাত ক্রস করে ধরেছে। তার দুর্বোধ্য চাহনিতে ভিন্ন কিছু। বেশ শান্ত ধীরস্থির ভাবে বলল, শুনলে না, বিয়ে হয়ে গেছে, এবার ছাড়া পাবার কথা ভুলে যাও। তুষি বিভ্রান্তিতে ডুবে গেল। ইয়াসিরের মুখ দেখেই বুক কাঁপছে তার। ঝড় আসার আগে প্রকৃতি যেমন থমথমে হয়ে থাকে, অমন লাগছে ঠিক। এ লোকের মাথায় নির্ঘাত কিছু ঘুরছে। ঠোঁট দুটো বিপদের জ্বালায় চূড়ায় উঠে বসলো। সহসা হাতে টান বসালো ইয়াসির। হাঁটা ধরলো সামনে। তুষির মুখ ফ্যাকাশে হয়ে যায়। বুঝে নেয় আর নিস্তার নেই। রেহনুমার মেজাজ খারাপ হলেও আর কিছু বললেন না। শওকত সাইফুলও চুপ করে গেলেন। ছেলের হটকারিতায় ফোঁস করে মাথা নাড়ালেন শওকত। ছেলেটা কি করতে চাইছে কে জানে। তুষিকে টানতে টানতে নিয়ে নিচ্ছে ইয়াসির। একে এত ভারী লেহেঙ্গা, দুইয়ে হিল, প্রতি কদমে মেয়েটার হোঁচট খেয়ে পড়ার দশা হয়। তুষির বুক হু হু করছে দাদির জন্য। ইয়াসির ওকে কোথায় নিয়ে যাচ্ছে কাঁদো কাঁদো মুখ করে ভাবলো। আর নট সি ইউ দাদি, গুড বাই দাদি, ভালো থেকো। ইয়াসিরের চোখ সামনে। সেন্টার পেরিয়ে বাইরে এসেছে। বরের সাজানো গাড়ির ডোর খুলে ভেতরে ধাক্কা মারার মতো ঢোকায় তুষিকে। দরজাটা ধরাম করে লাগাতেই ভয় পেল তুষি। ও জানালায় হাত রেখে ঝুঁকে আসে। মটমট করে চিবুক ফুটিয়ে বলে, টাকার জন্য বিয়ে বিয়ে খেলা? এবার সংসারের নামে এমন আগুনে জ্বালাবো প্রতিটা দিন, পূর্বে তুমি বুঝবে চোরের ওপর বাটপারি কাকে বলে।